আসসালামু আলাইকুম। আমি শামীম মিয়া। সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সবাই পরিবারের সঙ্গে সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ আমাদের যিনি ঘটনা পাঠিয়েছেন উনি হচ্ছেন আহমেদ ফারুক ভাই। আহমেদ ফারুক ভাই উনি একটা ডিফেন্সে চাকরি করতেন এবং শান্তিরক্ষা মিশনের জন্য উনি বেশ কিছুদিন কঙ্গোতে রয়েছিলেন। উনি কঙ্গোতে ছিলেন। তো উনি তার কিছু ঘটনা শেয়ার করেছেন, যে ঘটনার সাক্ষী তিনি নিজেই। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটির নাম দিয়েছেন তিনি সারেং। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো বেশ কিছুদিন হলো আহমেদ ফারুক ভাই বাংলাদেশ থেকে, উনি যেহেতু একটা ডিফেন্সে আছেন, বাংলাদেশ থেকে তাকে এবং বেশ কয়েকজন বাঙালিকে কঙ্গোতে পাঠিয়েছে শান্তিরক্ষা মিশনের জন্যে। শুধু ওনারাই নন, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কঙ্গোতে অনেক সৈনিকরাই যেয়ে থাকে বিভিন্ন গ্রুপ হিসেবে। তখন বাংলাদেশি হিসেবে ওনারা গিয়েছিলেন এবং তখনও অন্য একটা দেশের কিছু সৈনিক রয়ে গিয়েছিল। তো ফারুক ভাইরা যখন কঙ্গোতে যায় তখন বেশ কিছুদিন তারা ওইখানে ক্যাম্পিং করেন, তারা অস্থায়ী ব্যারাকে থাকে এবং সবার সঙ্গে আলাপ আলোচনা হয় এবং তাদের প্রতিদিনের কার্যকলাপ চালু হয়, প্যারেড হয় এবং মিশনের জন্য তাদের যেখানে কাজে পাঠানো হয় সেই জায়গাটা কিছুটা ঘন জঙ্গলের মতো ছিল এবং বেশ ঘন জঙ্গল ছিল অনেকটা এলাকা জুড়ে। তো সেইখানেই তাদের ডিউটি ছিল। তো এভাবে বেশ কিছুদিন যায়, স্বাভাবিকভাবেই যায়, কোনো সমস্যা নাই। তারা তাদের ডিউটি ঠিকমতো করতে থাকে। একদিন তাদের যেহেতু কয়েকটা প্লাটুন থাকে, তো এক প্লাটুনের ডিউটি পরে হচ্ছে দিনে এবং আরেক প্লাটুনের ডিউটি পরে রাতে। শিফট অনুযায়ী টাইম অনুযায়ী শিফট অনুযায়ী তাদের ডিউটি করতে হয়। একদিন সন্ধ্যার সময় ফারুক ভাইরা যে টিমে থাকে তাদের অপোজিট টিমের ডিউটি পড়ে হচ্ছে সেই ঘন জঙ্গল এলাকার মাঝে। তো তারা স্বাভাবিকভাবে সেই ডিউটিতে যায়। তারা বেশ কয়েকজন 7-8 জন মিলে হচ্ছে একটা টহলে থাকে, পেট্রোলিংয়ে থাকে। তো তারা যখন পেট্রোলিংয়ে বের হয়, প্রথমে সব ঠিকই ছিল। তো আস্তে আস্তে সময় বাড়তে থাকে, রাত তখন 1:30 কিংবা 2টা বাজে। তো এরকম সময় তারা হচ্ছে কি সেই জঙ্গলটার ভেতরে ঢুকে এবং অনেকটা দূর এগিয়ে যায়। তো এগিয়ে যাওয়ার একটা পর্যায়ে তারা যখন একদম জঙ্গলের মাঝামাঝি চলে যায়, তখন সেই পেট্রোল টিমের তাদের টিমে যারা ছিল তাদের কাছে মনে হচ্ছিল যে তাদের পেছনে কিছু আছে বা কেউ আছে। মাঝে মাঝে তাদের হাঁটার শব্দ হয়, তাদের পেছনে মনে হচ্ছিল তাদের থেকে কিছুটা দূরে হাঁটার শব্দ, এবং একজনের না, বেশ কয়েকজনের হাঁটার শব্দ। তো তাদের মধ্যে যিনি কয়েকজন যারা সিনিয়র ছিল তারা বলে যে থামো। তখন তাদের সব দলটাকে থামিয়ে উনি কিছু একটা বুঝতে চেষ্টা করে। তো তখন দেখে যে আসলেই পেছনে হাঁটার শব্দ হচ্ছে এবং ফিস 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 কোনো শব্দ হচ্ছে। তখন সেই সিনিয়র বলে যে তোমরা দ্রুত হাঁটো, নিজেরা পজিশন নিয়ে নাও, একজন আরেকজনের ব্যাকআপে দাঁড়াও, আমাদেরকে ফলো করতেছে, যদি শত্রু বাহিনী হয় এখনই আমাদের উপর গুলি শুরু করবে। তো এই কথা বলার সঙ্গে সঙ্গে সবাই ব্যাকআপ নিয়ে নেয়, একজন আরেকজনকে ব্যাকআপ দেয় এবং ওনারা রাইফেল তাক করে থাকে, যুদ্ধের প্রস্তুতি নিয়ে নেয় যে যুদ্ধ যে কোনো সময় হয়ে যেতে পারে, গুলি বর্ষণ শুরু হতে পারে। তো এমন সময় হঠাৎ করে তাদের পাশ থেকে উচ্চস্বরে শব্দ হতে থাকে, প্রচণ্ড শব্দ হতে থাকে। তো হঠাৎ করে এত রাতে ঘন জঙ্গলের মাঝে এত বিকট জোরে চিৎকার চেঁচামেচি তারা কখনো আশা করে না। আর যেহেতু তারা সৈনিক, একটা যুদ্ধের দেশে এসেছে, তারা ধরেই নেয় যে এরা কোনো সৈন্যবাহিনী না। যদি সৈন্যবাহিনী হতো তাহলে এত জোরে চিৎকার করতো না। তাহলে কি এরা স্বাভাবিক বা সাধারণ মানুষের তো এত রাতে এই জঙ্গলে থাকার কথা না। এর মাঝে হঠাৎ করে দূরে অনেক জোরে গুলির শব্দ হতে থাকে। গুলির শব্দ হতে থাকলে ওরা সবাই মাটিতে শুয়ে পড়ে, বন্দুক তাক করে রাখে কোথা থেকে গুলির শব্দ হয়।
অবাক করার বিষয় হচ্ছে তারা শুধু গুলির শব্দ শুনতে পারছে, কিন্তু রাতে অন্ধকার কোথাও থেকে গুলি বের হলে সেখানে আলো দেখা যাবে, গুলির যে আগুনটা বের হয় এটাও তারা দেখতে পাচ্ছে না। হঠাৎ করে চারপাশ থেকে গুলির শব্দ, কিন্তু তারা গুলির উৎস খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে যেমন খুব জোরে যুদ্ধের মতো বৃষ্টির মতো গুলি বর্ষণ হতে ছিল, হঠাৎ করেই সেই গুলি বর্ষণটা থেমে যায়। থেমে গেলে তারা একটু অবাক হয় যে কেনই বা গুলি শুরু করলো, আর হঠাৎ করেই বা কেন থেমে গেল, কোথা থেকে গুলি আসতেছে, কাউকে পাচ্ছে না। এমন সময় আবার চিৎকার চেঁচামেচি শুরু হয়, প্রচণ্ড চিৎকার চেঁচামেচি, তাদের কান ফেটে যাচ্ছিল। তারা ভাষা বুঝতে পারছিল না, এটা কোনো ইংরেজি ভাষা না, তাদের মাতৃভাষা না, এবং কঙ্গো এর স্বাভাবিক ভাষা না। এটা কোন ভাষায়? তবে তারা এতটুকু বুঝতে পারছে কেউ সাহায্য চাচ্ছে, বলছে বাঁচাও বাঁচাও। এমন সময় তারা কি করবে বুঝতে পারে না। তারা একজন আরেকজনের ব্যাকআপ নিয়ে থাকে। তখন তাদের সিনিয়র বলল যে আগেই গুলি চালাবা না সামনে না আসা পর্যন্ত। যদি কাউকে দেখতে পারো সামনে আসছে, তখন সঙ্গে সঙ্গে গুলি করে ঝাঁঝরা করে ফেলবা, এই অর্ডারটা দেয়। এরই মাঝে হঠাৎ করে চারপাশ থেকে এত জোরে জোরে ঢিল আসছিল, তখন আর গুলির শব্দ নেই, মাটির ঢিল আসতেছিল, পাতা ঢিলগুলি তাদের চারপাশে পড়ছিল, এবং প্রত্যেকটা গাছের পাতায় যে ঢিল জড়ছিল সেই শব্দগুলি ওনারা পাচ্ছিল। বৃষ্টির পানির মতো মাটির দলাগুলি ভেঙে ভেঙে পড়ছিল, কিন্তু কে বা কারা মাটির তাদেরকে ছুঁড়ে মারছে এটা তারা দেখতে পায় না, খুঁজেও পায় না। হঠাৎ করে আবার চিৎকার চেঁচামেচি, চারপাশে পুরুষদের ধমক, মহিলাদের কান্না, বাচ্চা শিশুদের কান্না, চারপাশে আহাজারিতে সমস্ত পরিবেশটা ভয়ঙ্কর একটা পরিবেশ হয়। এরই মাঝে তাদের কন্টাকে একটা কল আসে, তোমরা যেখানেই থাকো চলে আসো। এটা শুনে সিনিয়র কিছু ভাবতে পারে না, সব কিছু মিলে তারা একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সিনিয়র তখন তাদেরকে বলে যে ঠিক আছে, অন্য পথে আমরা ব্যারাকে চলে যাই বা আস্তানায় চলে যাই। তখন তারা অন্য পথে আস্তানায় যায়। তো কিছুটা দূর গিয়ে তাদের তাদের যে সিনিয়র থাকে উনি বলে যে ঠিক আছে, তোমরা অর্ধেক তোমরা যাও, গিয়ে ঘটনাটা ক্যাম্পে বলো এবং পরের ইনফরমেশনগুলো আমাদের জানাও। আর কয়েকজন সৈনিক নিয়ে সিনিয়র ওখানে থেকে যায় টহলরত অবস্থায়, যেন শত্রুপক্ষ আসলে তারা ডিফেন্ড করতে পারে, এবং এই খবরটা পৌঁছানোর জন্য অর্ধেক গ্রুপকে পাঠিয়ে দেয়। তখন অর্ধেক গ্রুপ তারা তাদের ক্যাম্পে যেতে থাকে এবং অনেকক্ষণ পর ক্যাম্পে যায়। ক্যাম্পে যাওয়ার পর তখন তাদের ওইখানে যে ক্যাপ্টেন থাকে বা তাদের সিনিয়র থাকে তাদেরকে বলে যে আমরা তো এরকম পেট্রোলিংয়ে ছিলাম, হঠাৎ করে জঙ্গলের মাঝে এরকম গোলাগুলির শব্দ হয়, এরকম চিৎকার চেঁচামেচি আহাজারি শব্দ হয়, এবং একটা পর্যায়ে গিয়ে আমাদের ফোন দিয়ে এখানে চলে আসতে বলা হয়। কে ফোন দিয়েছিল আমি তাদের কণ্ঠ জানিনি, কণ্ঠটা বুঝতে পারিনি। তখন আমার সিনিয়র বলে এখান থেকে কোনো কন্ট্যাক্ট করা হয় নাই, এখান থেকে তো তোমাদের আসতে বলা হয় নাই, তোমরা কেন আসলা? আমাদের তো কল আসছিল। ওনার কল হিস্ট্রি দেখে যে এখান থেকে কেউ কল দেয় নাই তাদেরকে। তখন বলে যে কল দিলে তোমাদেরকে প্লাটুনের নাম বলেছিল, যিনি কল দিয়েছিল তাদের নাম বলেছিল? কয় না। কয় তোমরা যে চলে আসলা এটা তো শত্রু বাহিনীর কোনো কার্যকলাপ হতে পারে, তোমরা এক্ষুনি চলে যাও আবার। তো সব কিছু মিলে তারা কনফিউশন হয়ে যায় এবং বলে যে তোমরা কালকে পেট্রোল শেষ করে আসো, তারপরে এটা নিয়ে আলোচনা করব। তখন তারা আবারও সেই তাদের যে জঙ্গলে যে টিমটা ছিল ওখানে চলে যায় এবং সারা রাত তারা খুব সতর্ক অবস্থায় ডিউটি পালন করে। ভোরের দিকে তারা ফিরে আসে এবং তাদের ক্যাপ্টেন ক্যাম্পে আসার পর তাদেরকে বলা হয় না আমরা কোনো খোঁজ খবর দেই নাই, তোমরা যে রুলস মেনটেন করো নাই, রুল ভেঙে ফেলছো, এটা ঠিক করো নাই। তো এই রুল ভাঙার জন্য তাদেরকে আবার উল্টা শাস্তি দেয়া হয়। তখন দুঃখিত, ওই টিম থেকে যে সিনিয়র তারা হচ্ছে এই আহমেদ ফারুক ভাইদের টিমের সঙ্গে আলোচনা করে যে লাস্ট রাতে কি কি ঘটনা তাদের সঙ্গে ঘটেছে এবং তারা কি ফেস করেছে। তো আহমেদ ফারুক ভাই বলে যে এমনটা তো হওয়ার কথা না, এত রাতে বা কারা আসবে, আর যদি শত্রুপক্ষ গুলি করতো তারা গুলির খোসা পেত এবং অবশ্যই তাদেরকে লক্ষ্য করে গুলি করতো, কেউ না কেউ হতাহত হতো বা সামনাসামনি হয়ে যেত।
তো ফারুক ভাই এটা নিয়ে একটু চিন্তিত, শুধু ফারুক ভাই না, সবাই চিন্তিত হয়ে যায় কী হবে না হবে, কারণ পরের দিন তাদের ডিউটি, মানে সেদিন রাতেই তাদের পেট্রোলিং। তো আজ রাতে তখন তারা পেট্রোলিংয়ে সন্ধ্যা 7টার দিকে খাওয়া দাওয়া শেষ করে তারা ডিউটিতে যায়। ডিউটিতে গেলে তো প্রথম 8টা 9টা 10টা পর্যন্ত ডিউটি করে কোনো সমস্যা হয় না, 11টা 12টার দিকে ডিউটি করে কোনো সমস্যা হয় না। তো এরকম তারা যখন রাতে 2:30 3টার মতো বাজে, তখন দেখে দূরে কোনো নড়াচড়ার শব্দ, মানুষের শব্দ। তো তারা প্রথমে ভাবছিল যে হয়তো তাদের আশেপাশেই আছে, কিন্তু কিছু সময় যাবার পর তারা দেখে ঘন জঙ্গলের মাঝে তারা একটা দিকে পেট্রোলিং করে আছে এবং তারা ক্যামোফ্লাইজ করে কেউ গাছের আড়ালে, কেউ মাটিতে শুয়ে, এভাবে পরাপর ব্যাকআপ হিসেবে তারা বন্দুক তাক করে আছে যেখানে শব্দ হয়। এবং লক্ষ্য করে দেখে তাদের থেকে প্রায় অনেকটা দূর, 200-250 গজ দূরে বেশ অনেকগুলি আবছায়ার মতো মানুষ দেখা যাচ্ছে। এবং তারা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। তখন তারা নাইট ভিশন ক্যামেরা দিয়ে, নাইট ভিশন দূরবীন বা কোনো যন্ত্র দিয়ে দেখে যে মানুষের অবয়ব, কিন্তু নাইট ভিশনে মানুষদের যেভাবে দেখা যায় ঠিক ওইভাবে ক্লিয়ার দেখা যাচ্ছে না, আর যন্ত্রটাও ঠিকমতো কাজ করছিল না। এবং যারা মনে হচ্ছিল যারা হেঁটে যাচ্ছে, ওরা আসলে হেঁটে যাচ্ছে না ভেসে ভেসে যাচ্ছে, এটা তারা বুঝতে পারে না, একটা কনফিউশন হয়ে যায়। আবার তাদের কানে ফিস 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 শব্দ হতে থাকে। এত দূর থেকে ফিস ফিস তাদের কানে শব্দ আসা সম্ভব না। তারপর এটা দেখে তারা অনেকক্ষণ তাক করে থাকে রাইফেল, যে কোনো মুভমেন্ট থাকলে বা শত্রুপক্ষের কেউ আসলে সঙ্গে সঙ্গে গুলি করে ফেলবে। তো এরকম লক্ষ্য করতে করতে হঠাৎ করে তারা দেখে যে এত দূরে যে অবয়বগুলি ছিল, সে অবয়বগুলি আর নেই। তারা কেমন যেন উধাও হয়ে গেছে, বা তারা মনে করে তাদের রাতে কী কাজ ছিল, কাছে মানে ওনাদেরকে আর দেখা যাচ্ছে না। তো ওরা আবার খুব ভালো করে দেখে, প্রত্যেকটা জঙ্গল দেখে এবং খুব সাবধানে যেখানে অবয়বগুলি দেখেছিল ওখানে যায়। যার পরে দেখে যে ওখানে কোনো চিহ্ন নেই, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, কোনো ফিসফিসও নেই। তো এটা দেখে তারা কিছুটা বিভ্রান্তি হয় এবং তারা খুব সাবধান ও সতর্কতার সহিত আবার চলে আসে। চলে আসলে পরের দিন হয় কি, মিক্স একটা ডিউটি পড়ে। সেই আগের দিনের যে টিমটা, প্রথম দিনের যে টিমটা এবং পরের দিনে ফারুক ভাইয়ের টিমটায় অর্ধেক মানুষ মিলে সেদিন তাদের একটা টিম করা হয়। তো তারা সেদিন রাতে তারা মানে পরের দিন না, বেশ কয়েকদিন পর তাদের একসঙ্গে পাঠানো হয় অর্ধেক টিম করে। তো ফারুক ভাই এবং অন্য দেশের যে সৈনিকরা ছিল তারা যায়। আজকে সে রাতে তেমন কোনো প্রবলেম হয় না। আজকে হচ্ছে কি, তারা যায় হচ্ছে জঙ্গলের অন্য প্রান্তে, যে জঙ্গলটায় বেশ কিছু নালা জাতীয় কিছু ছিল এবং এখানটায় বেশ বড় বড় গাছপালা আরও বেশি ঘন, এখানটায় তারা তেমন একটা আসে না। তো তারা টিম অনুযায়ী তারা যাচ্ছে। ফারুক ভাইদের টিমে 5 জন ছিল এবং অন্য একটা টিমে 2 টিমে পেট্রোল করে আলাদা আলাদা করে তারা পেট্রোলিংয়ে গেছে। তো ফারুক ভাইরা যখন জঙ্গলে ঢুকে তখনও রাত 2টা কিংবা 2:30 এরকম বাজার পর তারা যায়। তো আজকে সেই 5 জনের টিম, যে টিমে ফারুক ভাইরা ছিল, ওই টিমে যারা ছিল এই 5 জন কেমন যেন একটা চাপা গোমর একটা পরিবেশ লক্ষ্য করে এবং তারা শুনতে পায় যে একজন মহিলা কান্না করতেছে, খুব করুণ সুরে একটা মহিলা কান্না করতেছে। এখন তারা জুড়ে কেউ বলতেছেও না যে কে কান্না করে, কারণ এটা একটা ট্র্যাপ হইতে পারে, ফাঁদ হইতে পারে। তারা লক্ষ্য করতেছে কোথা থেকে কান্না আসে। ফারুক ভাই এবং যে অপোজিট আরেকজন ছিল, তারা যখন হেঁটে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে দেখে একটা নালার মতো ওইখানে ওনারা গাছের আড়ালে যায় এবং দেখে একজন মহিলা সেই নালাতে হাঁটু পানিতে দাঁড়িয়ে আছে এবং ওখানে দাঁড়িয়ে কান্না করতেছে। ফারুক ভাই এবং অন্য যে সৈনিক ছিল তারা খেয়াল করে দেখে যে সেই মহিলার পাশে, মহিলার থেকে একটু দূরে সেই নালার পানিতে একটা লাশ ভেসে আছে। সেই মহিলা হাঁটু পানি থেকে আরেকটু সামনে যায়।
সেই লাশটার কাছে যেতে যেতে মহিলার বুক পর্যন্ত পানি চলে আসে। মহিলা লাশের কাছে যায়, হাত দিয়ে লাশটা ধরে এবং পানিতে টেনে লাশটা তার সামনে দিকে নিয়ে আসে, যেখানে ফারুক ভাই এবং অন্য একটা সৈনিক ছিল। তাদের সামনাসামনি লাশটাকে পানিতে ধরে এবং খুব করুণ সুরে কান্না করতে থাকে। হঠাৎ করেই তারা মহিলার চোখের দিকে খেয়াল করে দেখে মহিলার চোখ নেই, সেই চোখ দিয়ে গল গল করে রক্ত পড়তেছে। হঠাৎ করে সেই মহিলা হাত উঁচু করে ফারুক ভাই এবং তার আরেকজন যে সৈনিক সঙ্গী ছিল তার দিকে আঙুল তাক করে স্পষ্ট করে বলে যে চলে যাও। কি ভাষায় বলেছিল জানে না, কিন্তু ফারুক ভাই বুঝতে পারে, সেই সৈনিক বুঝতে পারে তাদেরকে এখান থেকে চলে যেতে বলছে। তাদের মাথা কাজ করে না। এক মুহূর্তের জন্য চিন্তা করে মহিলা তো চোখ দিয়ে দেখতে পাচ্ছে না, মহিলার চোখ উপড়ানো। সে কিভাবে তাদের দিকে আঙ্গুল পয়েন্ট করলো, তাদের দিকে আঙুল তাক করলো। এটা দেখে ফারুক ভাই এবং সেই সৈনিক, অন্য একজন সৈনিক বেশ ভয় পেয়ে যায়। তারা যখন পেছন দিকে হাঁটা শুরু করছিল দেখে তাদের গাছপালা চারদিকে ভেঙে যাচ্ছে, খুব জোরে শব্দ হচ্ছিল। তারা কি করবে বুঝতে পারে না। এরই মাঝে কি শব্দ হয় এটা দেখার জন্য তারা উপরে তাকায়। উপরে দেখে অনেকগুলি লাশ গলায় দড়ি বাঁধা অবস্থায় উপর থেকে টাস টাস করে নিচে পড়তেছে, একটাও মাটিতে স্পর্শ করছে না। লাশগুলি দড়ি বাঁধা অবস্থায় উপরে ঝুলে আছে, কয়েকশো লাশ এভাবে ঝুলে আছে। লাশগুলো থেকে বিকট ভয়ঙ্কর কান্নার শব্দ হচ্ছে, যেটা দেখার পর তাদের কারোর মাথা ঠিক ছিল না। তারা কি করবে বুঝতে পারে না। তারা এলোপাথারি দৌড়াতে থাকে। হঠাৎ করেই 5 জন সদস্যের অন্য একটা তাদের যে সৈনিক দল ছিল তারা তাদেরকে সেলুট দিয়ে বলে যে কি হয়েছে। তারা উদ্ভ্রান্তের মতো কথা বলতে থাকে যে এই জায়গা ছাড়ো বা আমাদের ক্যাম্পে চলো, এখানে সমস্যা আছে। সেই 5 জন ফারুক ভাই এবং অন্য একজন সৈনিককে ধরে এবং তাদের ধীরে সুস্থে বলে যে ঠিক আছে, আমরা চলে যাচ্ছি, আপনারা অস্থির হয়েন না। তাদেরকে সেই ক্যাম্পে নিয়ে আসা হয়। সেই রাতে ক্যাম্পে আসার পর ওখানে যে সিনিয়ররা ছিল সেই সিনিয়রদের বলে যে এখানে সমস্যা আছে, ঝামেলা আছে, আজকে আমরা এগুলি দেখেছি। যদি এরকম হয় তাহলে তো আমাদের ডিউটির মাঝে সমস্যা হবে, আমরা ঠিকমতো ডিউটি করতে পারবো না। তখন তাদের সিনিয়র বলে যে না, সমস্যা নেই, তোমরা ডিউটি করো, তোমরা খুব টেনশনে ছিলা, এর জন্য উল্টাপাল্টা দৃশ্য দেখছো, এরকম অনেক কিছুই হইতে পারে, ঘটতে পারে, কিন্তু এগুলো সিরিয়াসলি নেওয়া যাবে না। আগে তোমরা তোমাদের ডিউটিটা সম্পূর্ণ করো। তো এর অনেক দিন পর সেদিন রাত থেকে তারা ফারুক ভাই এবং অন্য সহজে রাতে ডিউটিতে যেত না, দিনের বেলায় বেশিরভাগ তাদের কাজে রাখতো। তো এমন করে বেশ কয়েকদিন যায়। হঠাৎ করে এমন একটা রাত চলে আসে যে বাধ্য হয় তাদের আবারও সেই একই জায়গায় ডিউটি করতে হয়, বাধ্য হয়েই করতে হয়। এবং এই টিমে ফারুক ভাই এবং অন্য আরেকটা দেশের যে সৈনিক ছিল তাদের কম্বিনেশনেই ডিউটিটা পড়ে। আজ তারা কি করবে বুঝতে পারে না এবং চিন্তা করে যে আজকে যত কিছুই হোক ওই নালার কাছে যাওয়া যাবে না। কিন্তু এমন একটা পর্যায়ে এই কথাটা বলে তখন তাদের সত্যি সত্যি বেশ সমস্যা হচ্ছিল। সেখানে যে আতঙ্ক বাহিনী বা সন্ত্রাস বাহিনী ছিল তাদের দিনেও তাদের সঙ্গে বেশ গোলাগুলি হইতো এবং রাতে তাদের আরও বেশি সাবধানে থাকতে হইতো। তো আহমেদ ফারুক ভাই এবং যে সৈনিক দলের আরেকজন সৈনিক ছিল তার সঙ্গে তারা সিদ্ধান্ত নেয় যে তারা যাবে না। কিন্তু রাত যখন 1:30-2টা বাজে তখন তারা বলে যে আমরা যদি আমাদের ডিউটিটা অবহেলা করি এবং শত্রুপক্ষ যদি আক্রমণ করে আমাদের অনেক সৈনিক মারা যাবে এবং দেশের একটা দুর্নাম হবে। তো তারা চিন্তা করে বলে যে ঠিক আছে, চলো আমরা আরও বেশ কয়েকজন সৈনিক নিয়ে আমরা যাই, আজকে যত কিছুই হোক, উল্টাপাল্টা হোক, যদি কেউ আগে থেকে বুঝতে পারি তখন আমরা চলে আসবো সাথে সাথে। ঠিক আছে, এটা চিন্তা করে যাওয়ার পর তারা আজকে আবার সেখানে যায়। আজকেও সেম 2টা কিংবা 2:30 বাজে রাত। এমন সময় দূরে
কেমন ফিস ফিস শব্দ আসতে থাকে। হঠাৎ করে করুণ সুরে কান্না ভেসে আসতে থাকে সেই নালাটা থেকে। আজ ফারুক ভাই আর সেই সৈনিক বলে, চলো আজকে দেরি করবো না, চলে যাই। এই কথা বলে তারা উল্টা ঘুরে হাঁটবে, তখন পানিতে ছলাৎ ছলাৎ শব্দ হইতে থাকে, খুব জোরে শব্দ হয়। এত ছোট্ট নালা, এই নালার মধ্যে কি এত জোরে শব্দ হওয়ার তো কথা না। তারা ঘাড় ঘুরিয়ে পিছে তাকায়। আজ তারা দেখতে পায় এটা ছোট কোনো নালা না, বিশাল বড় একটা জলাশয়। জলাশয় না, এত বড় জলাশয়, এত বড় বড় ঢেউ হচ্ছে, এটা কোনো সমুদ্র। ফারুক ভাই এবং তার যে সৈনিক, পাশে আরেকজন সৈনিক ছিল, তারা দেখে দূরে একটা বড় জাহাজের মতো ভেসে আসছে। দূর থেকে নৌকা মনে হয়েছিল, কিন্তু যত কাছে আসছে তারা দেখে এটা মাঝারি সাইজের একটা জাহাজ। সেই জাহাজে লাল লণ্ঠন বা হারিকেন জ্বলতেছিল। জাহাজটা ধীরে ধীরে তাদের কাছে আসতেছিল। সেখান থেকেই একটা কান্না ভেসে আসছে। জাহাজটা তাদের সোজা আসতেছিল, এখন হঠাৎ করেই জাহাজটা বামে ঘুরে যায়। বামে ঘোরার সঙ্গে সঙ্গে দেখতে পারে জাহাজের যে মাস্তুল, ওখানে যে লম্বা কাঠটা থাকে, সেখানে দড়িতে ঝুলে আছে একটা মহিলার লাশ। আর সেই লাশের দিকে তাকিয়ে একটু দূরে সাদা কাপড় পরা আরেকটা মহিলা কান্না করতেছিল, করুণ কণ্ঠে কান্না, যে কান্নায় মায়া আসে না, ভেতর থেকে একটা ভয় আসে। যে ভয় হয়তো এই জগতে না, অন্য কোনো জগতের থেকে আসে, অন্য কোনো জগতের দিকে ভীষণভাবে টানে। এমন সময় হঠাৎ করে জোরে কোনো দূর থেকে শব্দ আসে, বাঁশির শব্দ, বিগলের শব্দ। পেছনে আরও একটা বিশাল জাহাজ চলে আসে। চলে আসলে কোত্থেকে শব্দ আসে, পালাও পালাও। তারা দেখতে পায় সেই নালার সামনে, সেই নালাটার সামনে দাঁড়িয়ে আছে কেউ। এটা তাদের মতোই পোশাক পরা, তাদের সৈনিকের মতো পোশাক পরা। দূর থেকে জাহাজ আসছে, সারি সারি জাহাজ, প্রত্যেকটা জাহাজের লণ্ঠন জ্বলতেছে লাল আলো। হারিকেনে যে স্বাভাবিক আলো, এটা সেই স্বাভাবিক আলো না, লাল টকটকে আলো। হঠাৎ সেই সৈনিকটা ঘুরে দাঁড়ায়। আহমেদ ফারুক ভাই এবং তার সঙ্গী দেখতে পারে এটা তাদেরই পোশাক পরা, তাদেরই কোনো লোক। সমস্ত বুক ঝাঁঝরা করা, বুক থেকে রক্ত পড়তেছে। আহমেদ ফারুক ভাই এবং তার সঙ্গে বুঝতে পারে না কি করবে। সেই গুলিবিদ্ধ সৈনিক বলতেছে, পালাও, এটা ভালো জায়গা না। আহমেদ ফারুক ভাই বলে, তুমি কে? তুমি কি আমার টিমের? হঠাৎ লোকটা বলে, মাস্তুলে দাঁড়িয়ে সারেং, দূর আকাশে কালো মেঘ, গুরুম গুরুম শব্দ, সাগরের দূর সীমানায় জাহাজের মিছিল ধেয়ে আসে। ওখানেই আছে গহীন জলের সারেং, দামামা বাজিয়ে গায় মৃত্যুর গান। এটা বলে সামনে থাকা সৈন্যটি পানিতে পড়ে যায়। বুঝতে পারে সে মারা গেছে। অদ্ভুত সকল দৃশ্য তারা দুজন দেখতেছিল। তারা দেখে পেছনের জাহাজগুলি আসে, প্রত্যেকটা জাহাজে শুধু কফিন আর কফিন।
কি করবে বুঝতে পারে না। হঠাৎ সম্বিত ফিরে পায় আহমেদ ফারুক ভাই, তার সঙ্গীকে বলে, পালাও পালাও, এখানে আর থাকা যাবে না। তারা উল্টো ঘুরে সমস্ত শক্তি দিয়ে দ্রুত দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে তারা কোন পথে কিভাবে তাদের ক্যাম্পে চলে আসে তার কিছু মনে নেই। ক্যাম্পে এসে দুইজনে সেন্সলেস হয়ে যায়। যখন জ্ঞান ফেরে তখন সমস্ত কিছু তাদের সুপিরিয়রকে বলে। তাদের সুপিরিয়র তাদেরকে কিছু বলে না, বলে তোমরা ঘুমাও। তখন টানা তাদের জ্বর থাকে কয়েকদিন, প্রচণ্ড জ্বর। তারা একদম দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে সুস্থ হতে থাকে। সুস্থ হতে থাকলে তারা বলে সেদিন রাতে তাদের সঙ্গে কি হয়েছিল, এবং একজন সৈনিককে দেখছে যার বুক ঝাঁঝরা, গুলি এরকম করা। সৈনিকের যে বিবরণটা দেয় তখন তাদের সুপিরিয়র বুঝে যে হ্যাঁ, এই সৈনিকটা ছিল এবং শত্রুপক্ষের হাতে গুলি খেয়ে মারা গেছে, কিন্তু এটা তো অনেক আগের ঘটনা। সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে যায়। এভাবে তাদের দিন কাটতে থাকে। আহমেদ ফারুক ভাই এবং যার সঙ্গে তার সঙ্গে ঘটনাটা ঘটেছিল তারা সচরাচর এখন রাতে আর ডিউটিতে যায় না, তাদের পরিবর্তে অন্যদের ডিউটিতে পাঠানো হয়। তো এরকম দেখতে দেখতে তাদের মিশনটা শেষ হয়। আহমেদ ফারুক ভাই ঢাকায় চলে আসে। ঢাকায় যেদিন আসে উনি ওঠে তার এক আত্মীয়র বাসায়। ওখানে 2-3 দিন থাকে। 2-3 দিন থাকার পর সেই আত্মীয়র সঙ্গে ঘটনাটা বলে যে যখন ছিল এরকম হয়েছে, তো এরকম অনেক দিন ঘটনা ঘটছে, তাদের অনেক সৈনিকরাই এরকম ঘটনা দেখছে। আসলে যেখানে ঘটনাগুলি ঘটছে ওইটা হন্টেড প্লেস ছিল। তো ওই মানে এখনও মাঝে মাঝে ফারুক ভাই রাতে স্বপ্ন দেখে। তখন তার যে বাসায় উঠে, আত্মীয়ের বাসায় উঠে, তার ভাইয়ের বাসায় বলে যে তুমি গ্রামে যাও, গ্রামে গিয়ে কয়েকটি দিন বিশ্রাম নাও, এবং একজন পরিচিত হুজুর আছে, সেই হুজুরকে নিয়ে তারা দুঃখিত গ্রামে আসবে এবং জানতে চেষ্টা করবে আসলে কি হয়েছে, বা এখনও কেন আহমেদ ফারুক ভাই মাঝে মাঝে স্বপ্ন দেখে এটা। তো দুঃখিত। তো পরের দিন উনি যাবে। আহমেদ ফারুক ভাইয়ের বাড়িটা ছিল, আমি জায়গাটার নাম বলছি না কোথায় আহমেদ ফারুক ভাইদের বাড়ি, তবে তাদের ওইখানে ট্রেন যেত, খুব 2টা ট্রেন ছিল, একটা দিনে আর একটা রাতে যেত। তো দিনের টিকিট উনি ট্রেনে যেতে পারেনি, এই জন্য তাকে রাতে যেতে হয়েছে। তো রাতে উনি যখন ট্রেনে যাচ্ছিল উনি দেখে যে সেদিন উনি ট্রেনে যাওয়ার পর সারা রাস্তায় কোনো প্রবলেম হয় না। উনি ওনার বাড়িদের যে স্টেশন আছে তার থেকে 2টা স্টেশন, মানে এখন যে স্টেশন আছে এখান থেকে তাদের বাড়ি স্টেশনে যাইতে 40 থেকে 45 মিনিট সময় লাগবে। তো এই সময় ট্রেনে করে তখন রাত প্রায় এইরকমই 2টা কিংবা 2:30 বাজে। অনেকেই তখন ট্রেনে ঘুম, এবং আগের স্টেশনে অনেক মানুষ নেমে গেছে, যেহেতু খুব কাছাকাছি তাদের স্টেশনের পরে আর একটা স্টেশন, এর জন্য মানুষও কমে গেছে। তো ওনার সর্বমোট উনি যে বগিতে ছিল, এই বগিতে 7 থেকে 8 জন মানুষ ছিল তখন। এমন সময় উনি হঠাৎ ফারুক ভাই ওয়াশরুমে যাবে। তো তখন ট্রেনের লাইটগুলি, সমস্ত ট্রেনে হয়তো 2টা লাইট ছিল, মোটামুটি অন্ধকার, আলো অন্ধকার এরকম। তো ফারুক ভাই হেঁটে হেঁটে যখন ট্রেনের বাথরুমের কাছে যায়, দরজার সঙ্গে বাথরুম, তো ওখানে যায়। ওখানে গিয়ে উনি কি মনে করে দরজার সামনে একটু দাঁড়ায়। ঠান্ডা বাতাস আসছিল, ফারুক ভাইয়ের বেশ ভালো লাগছিল তখন। ফারুক ভাই কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে উনি বাথরুমে যায়। বাথরুমে গেলে উনি যখন ফ্রেশ হয়ে বের হওয়ার আগে উনি আবারও কেমন ফিস ফিস শব্দ শুনতে পায়। হঠাৎ করেই ফারুক ভাইয়ের গায়ে কাঁটা দিয়ে ওঠে, কারণ এই ফিস শব্দটা উনি কঙ্গোতে সেই জঙ্গলে পেয়েছিল, যে শব্দটা হওয়ার কিছুক্ষণ পর তাদের সঙ্গে খুব খারাপ ঘটনা ঘটত। এই কথাটা মনে পড়ার পর কেমন যেন ফারুক ভাই একটু ভয় পেয়ে যায়। উনি আবার মনে করেন যে আমি একজন আমি একজন সৈনিক, তো আমি কেন ভয় পাবো? ঘটনাটা ঘটতেই পারে, বা তখন টেনশনের মাথায় অনেক কোনো কিছু দেখেছি হয়তো, এখন তো উনি বাংলাদেশে। তো এটা চিন্তা করে সাহস নিয়ে উনি বাথরুম থেকে বের হওয়ার পরে
উনি দেখে যে তার হাতের বাম পাশের যে দরজা, ওখানে একটা লোক চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে। উনি বের হলে চোখাচোখি হয়। লোকটার মুখ ঢাকা, শুধু চোখ বের করা। চোখ দুটি এমন ভয়ঙ্কর যে ভয়ঙ্কর চোখ উনি আগে কখনো দেখে নাই। লোকটি বলে, সেই ভয়ঙ্কর চোখের মতো চোখ দিয়ে তাকায় আহমেদ ফারুক ভাইয়ের দিকে। এই চাহনিতে আহমেদ ফারুক ভাইয়ের বুক শুকিয়ে যায়। হঠাৎ করেই বলে, ফিস ফিস শব্দ আসছে কানে, এটা কিন্তু সত্যি, সাবধানে থাকিস। সারেং আসছে, তোরে নেবে, সারেং তোরে নিয়ে যাবে, জাহাজের সারেং, মাছ তুলে যারে দেখছিস ওই তোরে নিয়ে যাবে। এটা বলে একটা বিকট হাসি দেয় সেই লোকটা। আহমেদ ফারুক ভাই ভয়ে কেঁপে ওঠে। উনি ওনার সিটের দিকে তাকায়। সিটের দিকে তাকিয়ে উনি চায় একটা দৌড় দিবে। যখনই দৌড় দিবে উনি আবার চোখ যায় সেই লোকটার দিকে, কিন্তু ওই লোকটা নাই, উধাও হয়ে গেছে। ফারুক ভাই একটা দৌড়ে তার সিটে গিয়ে বসে। ওনার সব কিছু কেমন আবল তাবল লাগতে থাকে, ওনার সব কিছু এখন অসহ্য লাগতে থাকে। হঠাৎ করে ট্রেন থামে। উনি বুঝতে পারে না কোথায় আছে। ট্রেনের বাকি যাত্রীগুলো নেমে যাচ্ছে। তার সঙ্গে যে একজন বৃদ্ধ লোক ছিল, উনি বলে, বাবা তুমি না বলছিলে স্টেশনে নামবা, এটা তো তোমাদের স্টেশন, নামো না কেন? ফারুক ভাই সম্বিত ফিরে পায়। উনি ওনার ব্যাগগুলি নিয়ে স্টেশনে নামতে উনি ভাবে, কী ব্যাপার, আমি ওয়াশরুমে গেলাম সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট হবে, এর মাঝে এই 40-45 মিনিটের পথ কিভাবে পাড়ি দিলাম? আমি কি ঠিক স্টেশনে নামছি? উনি ট্রেন থেকে নামার পরে দেখে যে না, স্টেশন ঠিক আছে। তারপর একজন লোককে জিজ্ঞেস করে, ভাই এটা স্টেশন না? সেই লোক বলে, হ্যাঁ এটাই স্টেশন। ফারুক ভাই সেদিন আবারও ঘাবড়ে যায়। উনি কিছুক্ষণ স্টেশনে বসে, কিন্তু স্টেশনে নামার পর দেখে এই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির এই স্টেশনে তেমন কেউ নামে না। উনি বৃদ্ধ লোক আর 4-5 জন লোক নামছে যারা অন্য পাশের রাস্তা দিয়ে চলে গেছে, কিন্তু উনি যে গ্রামে যাবে এই গ্রামের মানুষজন খুব কম। যে চাচাটা ছিল ওই চাচা আছে আর উনি। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বাইরে কোনো রিক্সাও ছিল না, মধ্যরাত, এত রাতে গাড়ি ঘোড়াও কম থাকে এবং বৃষ্টির জন্য কিছুই ছিল না। সেই চাচা বলে যে তুমি অপেক্ষা করো, একটু পরে গাড়ি পাবা, আমার বাসা তো সামনেই, আমি চলে যাই, বাজারের পাশে আমার বাসা। তো এটা চিন্তা করে সেই লোক চলে যায়। তো আহমেদ ফারুক ভাই কিছুক্ষণ সেই স্টেশনে বসার পরে দেখে যে না, অনেক রাত হয়ে গেছে, এখন তো আর বসাও যাচ্ছে না, বৃষ্টি পড়ে খুব বেড়ে গেছে। উনি আর ছাউনিগুলো এমন যে একটুখানে বসা জায়গা ছাড়া সব জায়গায় পানি পড়ে। তো একটা জায়গায় উনি জড়সড় হয়ে বসে আছে যাতে পানি না পড়ে। তো কিছুক্ষণ দেখার পর বেশ কিছুক্ষণ থান্ডারিং হয়, বজ্রপাত হয়, বৃষ্টি হয়। একটু পর গিয়ে বৃষ্টি কমে, রাস্তায় পানি জমে যায়, কাদামাটি হয়ে যায়। তো উনি যাওয়ার পরে দেখে যে কোনো কিছু নাই, কোথাও কোনো কিছু নাই। কিন্তু এখন এই রাতে তো বাসায় যাইতে হবে। ওনার বাসা আবার এখান থেকে প্রায় 2.5-3 কিলোমিটার বা 2-2.5 কিলোমিটার দূরে ছিল ওনার বাসা। তো উনি আরও কিছুক্ষণ অপেক্ষা করে যে রিক্সা বা ভ্যান কিছু পায় কিনা। তো এমন সময় উনি কিছুই পায় না। আর রাত যেহেতু গভীর হয়ে গেছে, স্টেশনের এখানেও কেউ নাই। আর ওনার বারবার মনে পড়তেছে যে রেল লাইনে যা ঘটছে, হয়তো এই এলাকাটা ছাড়া উচিত। তারপর উনি চিন্তা করতে করতে একটা মনে সাহস সঞ্চার করে যে না, আমি সৈনিক, আমার সঙ্গে কি হবে, আমি হয়তো উল্টাপাল্টা দেখছি, আমার নিজের গ্রাম, আমি ছোট থেকে এখানে বড় হয়েছি, কিছু হবে না। তো এটা চিন্তা করে উনি স্টেশনের পেছন থেকে বের হয়ে কিছুটা পথ হচ্ছে পাকা রাস্তা, অনেক আগের ঘটনা, পাকা রাস্তা আর কি। তো উনি এই পাকা রাস্তা দিয়ে পার হয় এবং কিছুটা পথ যাওয়ার পরে এই রাস্তাটা হচ্ছে কাঁচা মাটির রাস্তা শুরু হয় এবং রাস্তাটা ভাঙা ছিল। উনি হেঁটে যাচ্ছিল। তো হেঁটে গেলে সমস্ত রাস্তাই তো মাটির ছিল, তো বৃষ্টি পরে সব কাদা কাদা হয়ে যায়। দুই পাশে হচ্ছে যে বেশ বড় বড় গাছপালা আছে এবং এক পাশে ধান, অন্য পাশে
পাট লাগানো ছিল, তো ওর মধ্যে দিয়ে যাচ্ছে। ওর মধ্যে দিয়ে গেলে কেমন ফারুক ভাইয়ের হঠাৎ করেই ওই পুরনো কথাগুলো মনে পড়তে থাকে। উনি যতই চেষ্টা করে যে মনে করবে না, তারপরও সেই পুরনো কথা মনে পড়তে থাকে। তো হেঁটে যাচ্ছে, কাদামাটি হেঁটে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস, সব কিছু মিলিয়ে তার ভয়টা আরও জেঁকে বসে। ওনার রাস্তাটা ধরেই হেঁটে যাচ্ছে। অনেকটা বছর পর উনি কয়েক বছর পর ওনার গ্রামে আসলো। রাতে ঠিকমতো চিনতে পারছে না। উনি যাচ্ছে, বড় একটা মেহগনি গাছ, একটা না, সারি সারি বেশ অনেকগুলো মেহগনি গাছ ছিল। উনি যখন মেহগনি গাছের পাশ দিয়ে যাচ্ছিল, উনি ভাবছিল যে কেউ একজন সঙ্গে থাকলে ভালো হইতো। এরই মাঝে সে মেহগনি গাছের আড়াল থেকে কেউ বেরিয়ে আসে, এসে যাচ্ছে, দূর থেকে বলে, কে, ফারুক নাকি? ফারুক ভাই বলে, হ্যাঁ আমি। এত রাইতে আইলা, রিক্সা গাড়ি কিছু পাও নাই, বৃষ্টির দিন, এত দূর কেমনে যাবা? তো কথা বলতে বলতে ফারুক ভাই সামনে যায়, গিয়ে দেখে উনারই গ্রামের একটা চাচা। সে বলল যে তুমি একটা রিক্সা নিতা বা তুমি বাসায় জানাইতা কেউ যাইতো? বললো, চাচা জানাইতে চাইছিলাম কিন্তু কোনো জানানো হয় নাই। কয় ঠিক আছে যাও, সমস্যা নাই, যাও, কিছু হবে না। তো এটা শুনে সেই চাচা দাঁড়িয়ে থাকে, ফারুক ভাই হাঁটতে থাকে। এটা দেখে ফারুক ভাইয়ের একটু সাহস হয় যে চাচা তারে আগায় দিচ্ছে বা দেখা হইলো, কথা বলছে। উনি যাইতেছে, যাইতে যাইতে অনেকক্ষণ যায়। কাদার মধ্যে পিছল খেয়ে উনি পড়ে যায়। পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ায়। তো এই জায়গাটা আর একটু সামনে একটু ঢালু জায়গা, মাটির রাস্তা তো ভেঙে গেছিলো কিছুদিন আগে, বর্ষার পানিতে গর্ত হয়ে গেছে, যা এখনও ঠিক করা হয় নাই। তো ফারুক ভাই যে পিচ্ছিল খেয়ে পড়ে গেছিলো, এখান থেকে উঠে আবারও সামনে যেতে থাকে, আস্তে ধীরে সামনে যেতে থাকে। যাওয়ার পরে ওই ভাঙাটা চলে আসে, প্রায় কোমরখানিক ভাঙা। ফারুক ভাই ধীরে ধীরে রাস্তাটা পার হইতে যাবে, তখন স্লিপ কেটে পড়ে যায়, ধুম করে পড়ে যায়। পড়ে যাওয়ার পর ফারুক ভাই বুঝতে পারে উনি যার উপরে পড়ছে এটা আসলে অন্য একটা কিছু, কাদামাটি না। উনি দেখে এটা একটা লাশ, কাফনে মোড়ানো, যে লাশের উপর ফারুক ভাই পড়ছে। এটা দেখে ভয়ে কেঁপে ওঠে ফারুক ভাই। একটা লাফ দিয়ে উনি ওনার হাতে তখনও ওনার লাগেজটা ছিল, লাফ দিয়ে উঠে পড়ে। উঠে পড়ার পর তড়ি ঘড়ি করে কিভাবে উঠবে, উনি যত চেষ্টা করতেছে, উনি স্লিপ খেয়ে লাশের তার পাটা বারবার লাশের উপর গিয়ে পড়ছিল। ঠিক তখনই একটা কান্না ভেসে আসে, পুরুষ কণ্ঠে কান্না, যে কান্নাটা ফারুক ভাইয়ের ভয়কে 100 গুণ বাড়িয়ে দেয়। মনে হচ্ছিল তার কলিজাটা ফেটে যাবে ভয়ে। ফারুক ভাইও কান্না করতে থাকে। উনি কোনো রকম দ্রুত লাফ দিয়ে, হামাগুড়ি দিয়ে সেই গর্ত থেকে উঠে দৌড়াতে থাকে। পেছন থেকে একটা কণ্ঠ আসে, ভাতিজা, তোমারে আমি সাহস দিলাম, আর তুমি আমার লাশটারে এমনি পায়রা এইভাবে লাথি দিলা লাশে। ফারুক ভাই বলে, চাচা, চাচা নাকি? হ্যাঁ, তুমি আমার লাশটারে এমনি কেন লাথি দিলা? চাচা, আমি তো ইচ্ছে করে লাথি দেই নাই, আর আপনি তো আমার সঙ্গে কথা বলতেছেন, আপনি মারা গেছেন কখন? এরপরে আর কোনো শব্দ নাই। ফারুক ভাই দেখে হঠাৎ করে সেই লাশটা কাদা জড়ানো অবস্থায় সেই ভাঙা জায়গার মধ্যে দাঁড়িয়ে যায়। এটা দেখে ফারুক ভাইয়ের সমস্ত শরীর যেন শেষ হয়ে যায়। মনে হচ্ছিল সমস্ত শরীর থেকে সব সাহস, রক্ত কেউ শুষে নিচ্ছে। ফারুক ভাইয়ের মাথায় একটাই কাজ করে, তাকে এখন পালাইতে হবে। ফারুক ভাই সমস্ত সাহস সঞ্চার করে শক্তি দিয়ে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে কোথায় কিভাবে যায় কিছু বুঝে না। উনি দূর থেকে দেখতে পায় উনি ওনার বাড়ির উঠানে চলে আসছে।
উঠানে আসলে ফারুক ভাই দেখে তার মা দাঁড়িয়ে আছে। বলে, কিরে ফারুক, ভয় পাইছস? আমি জানতাম তুই আইবি, আয় ঘরে আয়। ফারুক ভাই এটা দেখে একটু স্বস্তি পায়। ফারুক ভাই ঘরে ঢুকে বারান্দায়। ফারুক ভাইয়ের আম্মা বলে, সামনে দিয়ে ঢুকিস না, পেছন দিয়ে ঢুক। ফারুক ভাইয়ের মাথায় কাজ করে না, উনি উল্টো ঘুরে পেছনের দিকে যায়। ঘরে ঢুকবে, ফারুক ভাই তখন মনে পড়ে এটা তাদের ঘর না। ফারুক ভাই বলে, মা, এটা তো আমগোর ঘর না। তখন তার আম্মু বলে, আরে এটা আমগোর ঘর, একটু পরিবর্তন করা হয়েছে। ফারুক ভাই ঘরে যায়, গিয়ে দেখে লাল টকটকে একটা হারিকেন জ্বলতেছে। ফারুক ভাই তার মাকে বলে, আমাদের তো কারেন্টটা ছিল, কারেন্ট নাই। ওনার মা বলে, ঝড় বৃষ্টি রাইতে কারেন্ট কোন থেকে যাইব? তুই হাত মুখ ধো, আমি খাবার দিই। ফারুক ভাই হাত মুখ ধোয়। উনি ওনার মাকে বলে যে শরীর খারাপ লাগতেছে, খাবো না। ওনার মা বলে, খাবে না কেন, ভয় পাইছস? ফারুক ভাই বলে, ভয় পাইছি। কয়, একটা চাচার নাম বলে যে এই চাচা আমার এই রাস্তায় আগায় দিল, হঠাৎ করে দেখি লাশ, ওই চাচার লাশ আমারে কয় আমি তার এখানে লাথি দিয়েছি। যদি লাথি দেই তাহলে ওই চাচার সামনে আমার কেমনে দেখা হইল, কেমনে কথা বলল? তার আম্মু বলে, তোর এই চাচা তো মারা গেছে আরো 2 বছর আগে। এটা শুনে ফারুক ভাই আরো ভয় পেয়ে যায়। উনি কি করবে কিছু বুঝতে পারে না। উনি অদ্ভুতভাবে তাকিয়ে থাকে তার মার দিকে। তার মা বলে, ঠিক হয়ে যাব, ভাত খা। ভাত বাড়ার পর প্লেটে দেয়। প্লেটে দেওয়ার পর ফারুক ভাই দেখে তার ভাতে প্লেট নাই, কিস করতেছে কিরা, ময়লা কিরা। এটা দেখে বলে, মা তুমি আমার কি দিলা খাইতে? কয়, কেন, ভাত খাইতে দিছি। এটা বলেই তরকারি পাতিলে ঢাকনা ওঠায়। ঢাকনা ওঠানোর পর দেখে ওইখানে শুধু চোখ আর চোখ, মানুষের চোখ। জগ থেকে পানি ঢেলে দেয় ফারুক ভাইকে খাওয়ার জন্য। সেগুলি পানি না, সিলভারের গ্লাস, সমস্ত গ্লাস ভর্তি রক্ত আর রক্ত। হারিকেনের আলোটা আরো তীব্রতর হইতে থাকে। উনি চিৎকার দিয়ে বলে, মা এগুলা কি? আমার ভাল লাগতেছে না। হঠাৎ করে তার মা ভয়ঙ্কর একটা হাসি হাসতে থাকে, হেসে বলে, আমি তো তোর মা না। এটা শুনে ফারুক ভাইয়ের আত্মা কেঁপে যায়, সমস্ত শরীরে রোম দাঁড়ায় যায়। সেই মহিলা বলে, তোর মা তো খাটে মইরা গেছে, দেখ ওই যে খাটে, তোর মারে তো কাফন দিয়ে ঢাইকা রাখছি। ফারুক ভাইয়ের মাথায় কাজ করে না, একটা লাফ দিয়ে উনি দাঁড়িয়ে যায়। কই যাস? তোর মায়ের লাশ দেখবি না? এটা বলে মুহূর্তের মাঝে সেই মহিলা ভেসে ভেসে তার একটা কাফনে মোড়ানো একটা লাশের কাছে যায়। উনি সেই মহিলা টান দিয়ে কাফনটা সরায়। আহমেদ ফারুক ভাই দেখে এটা তার মায়ের লাশ। ফারুক ভাই সহ্য করতে পারে না, একটা দৌড় দিয়ে উনি ঘর থেকে বের হতে যায়। সঙ্গে সঙ্গে চৌকাঠে বেঁধে উনি ধ্রিম করে মাটিতে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায় পড়ে সঙ্গে সঙ্গে। ওনার সেন্স ফিরে পরের দিন। উনি দেখে সে পড়ে আছে তার গ্রাম থেকে দূরে অন্য একটা গ্রামে, একটা পরিত্যক্ত বাড়ির ভিটায়। একটা রাখাল যখন গরু নিয়ে যাচ্ছিল, দূর থেকে দেখে ওইখানে কেউ পড়ে আছে। রাখাল যায়,
রাখাল আশেপাশের মানুষজন চিৎকার চেঁচামেচি করে জড়ো করে। তখন তার যখন জ্ঞান ফেরে ফারুক ভাইয়ের, উনি শুধু বলে বাড়ি যাবে। বাড়ি গিয়ে তাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যায়। ফারুক ভাইয়ের গায়ে প্রচণ্ড জ্বর। একটা লাগেজ থাকে ওনার পাশে এবং আরেকটা লাগেজ পথের মধ্যে একটা গর্তে পড়েছিল। দুইটা লাগেজ নিয়ে আশেপাশের মানুষ তাকে গ্রামে পৌঁছে দেয়। পৌঁছে দেওয়ার পরে দেখে তার মা, ফারুক ভাইয়ের মা, ফারুক ভাইকে এইভাবে দেখে কান্নায় ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে ফারুক ভাইকে জড়ায় ধরে ফারুক ভাইয়ের কপালে মুখে চুমু দিয়ে বলে, বাজান তোমার কি হইছে? আমি কালকে রাইতে খুব খারাপ স্বপ্ন দেখছি। সঙ্গে সঙ্গে ফারুক ভাইয়ের আম্মা ফারুক টিউবওয়েলে নিয়ে নিজে পানি গরম করে পানি ঢেলে দিয়ে ফারুক ভাইকে গোসল করায় এবং গ্রামের যে রিচুয়ালগুলি থাকে, গরম লোহা এবং লবণ, গরম পানি এগুলি খাওয়ানো হয়। একটা প্রাথমিকভাবে একজন হুজুরকে দেখানো হয়। হুজুর বলে একটা আসর হয়েছে, ঠিক হয়ে যাবে। ফারুক ভাইয়ের গায়ে প্রচণ্ড জ্বর থাকে। ফারুক ভাইয়ের আম্মু দিন রাত তাকে সেবা করতে থাকে। সব ঘটনা তাকে বলে, আন্টিকে বলে, গত রাতের ঘটনা আন্টিকে বলে। আন্টি বেশ চিন্তিত হয়ে যায়, খুব চিন্তিত হয়ে যায়। কি করবে বুঝতে পারে না। আসলে ফারুক ভাইয়ের তখন বিয়ের কথা হচ্ছিল। অনেক আগে থেকেই তাদের বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু এই তিনি মিশনে যাওয়ার জন্য 2-3 বছর পিছিয়ে গেছে। তো এখন হচ্ছে বিয়েটার কথা আবার উঠেছে। এবার ছুটিতে এসেছে, এখন ফারুক ভাইয়ের বিয়েটা হবে। তখন তাকে যে হুজুর দেখানো হয়, হুজুর কিছু একটা করার পরে আস্তে আস্তে ফারুক ভাই কিছুটা স্বাভাবিক হয়। কিন্তু মাঝে মাঝে ভয়ঙ্কর স্বপ্ন দেখে যে দূরে একটা নৌকা ভেসে আসতে থাকে তার কাছে। তখন ফারুক ভাইয়ের আম্মু বলে যে মেয়েটার সঙ্গে তোমার বিয়ে ঠিক করছিলাম, বিয়েটা তো এখনও ঠিক আছে, কিন্তু ওর তো একটা মামাতো ভাই আছে, মেয়েটারে ডিস্টার্ব করে। তুমি বাজান এক কাজ করো, মেয়েটা তো তোমারই পছন্দ করে, তুমি মেয়েটারে বিয়ে করে তোমার সঙ্গে নিয়ে যাও, ওখানে একটা বাসা নিয়ে থাকো, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো ফারুক ভাই বলে যে আচ্ছা ঠিক আছে। তো এরকম চলছিল। চলতে তো দিন ঘনে আসলে এখন ফারুক ভাইদের বিয়ের দিন তারিখ সব ঠিক হয় এবং সেই অনুযায়ী ফারুক ভাইয়ের ওই মেয়ের সঙ্গে বিয়ে হয়। মেয়ের সঙ্গে ফারুক ভাইয়ের পরিচয় আগে ছিল এবং দুজনকে পছন্দ করত, কিন্তু মাঝে কয়েকটা বছর বাইরে থাকাতে তার খালাতো ভাই মেয়েটাকে অনেক উত্ত্যক্ত করে। মেয়েটাও সরাসরি মানা করে দেয়। মানা করার ফলে ওই তার যে কাজিন থাকে, মামাতো ভাই থাকে, সে আর কি থ্রেট করে, দেখি তোর কেমনে বিয়ে হয়, তোরা কেমনে সুখে থাকো সেটা আমি দেখে নেব। তো এটা বলার পরে বিয়ের পরে মেয়েটা বলে যে দেখো এরকম ছিল, আমার কাজিনটা তো মানুষ খারাপ, চলো আমরা এখান থেকে চলে যাই, ও আমাদের ভয় দেখাইছে, আমার এইটা বলছে। তখন ফারুক ভাই বলে আরে ভয় পেও না, এগুলো কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। তো এরকম তাদের বিয়ে হয়ে যায়। বিয়ে হওয়ার পর তাদের বেশ ভালো সময় কাটছিল। তো বিয়ে হওয়ার পর তারা হচ্ছে যে হানিমুনে যাবে। হানিমুনে যায় হচ্ছে তারা সেন্ট মার্টিনে যায় আর কি ঘুরতে। তো ওইখানে ফারুক ভাই এবং বেশ কয়েকজন বন্ধু নিয়ে যায়। তো বন্ধু নিয়ে গেলে তারা ওইখান থেকে একটু দূরে একবার মাছ ধরার চিন্তা করে যে মাছ ধরবে এবং সেই প্ল্যান করে তারা যায় যে পরের দিন ভোরে তারা একটা লোকাল নৌকা নিয়ে, মাছ ধরার নৌকা, বেশ বড় সড়ো একটা নৌকা নিয়ে ওরা 6-7 জন মিলে মাছ ধরতে যাবে। তো যেই কথা সেই কাজ। তো ভোরের দিকে তারা হচ্ছে যায় সেই একটা নৌকা নিয়ে এবং বড়শি ছিপ এগুলো নিয়ে মাছ ধরতে যায়। সেদিন তারা সকাল 8টা-10টা পর্যন্ত থাকার পরে তেমন মাছ পায় না, অল্প কিছু মাছ পায়। মাছ না পেলে ওরা চলে আসলো এখানে যে সেই মাঝি বলে যে ভাই আপনার তো এখন মাছ পাবেন না, মাছ ধরার একটা সময় আছে, তো হচ্ছে যে বিকাল দিকে আসলে এখানে মাছ পাওয়া যাবে, বড় বড় মাছ পাওয়া যাবে। তো ঠিক আছে, যেই কথা সেই কাজ। তারা বাসায় চলে যায়। বাসায় চলে গেলে সেদিন বিকেলে তারা হচ্ছে বের হইতে গেলে বলে যে আরেকটু দেরিতে করে যাই, সন্ধ্যার দিকে গেলে মাছ ভালো পাওয়া যায়।
তো তারা সন্ধ্যার আগে দিয়ে তাদের সেই মাছ ধরার বড় ট্রলারটা ছাড়লে তারা সেদিনকে আবহাওয়া খুব ভালো ছিল, ঢেউ কম ছিল, বাতাস কম ছিল, এবং তারা সেই সাগরের সেই জায়গাটা যায়, অনেকটা দূর গেলে সাগর এখানে যায়, এখানে মাছের কিছু খাবার ফালায়, যেহেতু তারা ঘুরতে গেছে। এবং সেদিন তার ওয়াইফ ছিল হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপেই ছিল, তার ওয়াইফ অন্যান্য আত্মীয়দের সাথে, আর মাছ ধরতে যায় হচ্ছে ফারুক ভাই এবং সাথে কয়েকজন বন্ধু। তো তারা সন্ধ্যার পরে মাছ ধরা শুরু করে। আজকে বড়শি ফালানোর কিছুক্ষণ পর বেশ বড় একটা মাছ পায়, না মাঝারি টাইপের একটা মাছ পায়। তো এটা দেখে সবাই খুশি হয় যে আজকে মাছ পাওয়া যাবে। তো সবার বড়শিতেই খাবার খাচ্ছিল মাছ। তো একটু পরে বেশ বড় একটা মাছ তারা পায়। বড় একটা মাছ পাওয়ার সঙ্গে তারা বেশ আনন্দিত হয়ে যায়। তো এরকম করতে করতে হঠাৎ করে মানে তারা এত খুশি ছিল, এত মাছ পাচ্ছিল যে তারা সময়টা ভুলে যায়। এবং তারা যখন খেয়াল করে যে এখন তো অনেক রাত হয়েছে, চলে আসার কথা, তখন অলরেডি 12টা 1টা বেজে গেছে। যেটা তারা ভাবে যে আমরা 1 ঘন্টা, প্রায় আধা ঘন্টা থেকে 1 ঘন্টা মাছ ধরতেছি, এত রাত হইল কিভাবে? এটা চিন্তা করে একটু অবাক হয়, বলেছে আচ্ছা যাই হোক, মাছ পাইছি, আমরা চলে যাই। তো তারা ট্রলারটা স্টার্ট দেয়, কিন্তু স্টার্ট নিচ্ছিল না। অনেকক্ষণ চেষ্টা করে, স্টার্ট নিচ্ছিল না। তো ট্রলারে কি তেল শেষ? তারা তেল চেক করে যে না, তেল ঠিক আছে। তো চেষ্টা করতে করতে যখন স্টার্ট নিচ্ছিল না, এর মাঝে স্রোতে ভেসে অনেকটা দূর চলে যায় হচ্ছে সেই ট্রলারটা। আর তারা তো টায়ার্ড ছিল সারাদিন, টায়ার্ড থাকতে থাকতে অনেকেই ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে এই সিটে বসেই ঘুমিয়ে গেলে হচ্ছে যে ফারুক ভাই মানে এই ঘুমে সজাগ এরকম থাকে। তো হঠাৎ করে ফারুক ভাইয়ের একটু চোখ লেগে আসলে ও যে ছিল চালক, মানে যে মাঝি ছিল, ওই মাঝি হচ্ছে চেষ্টা করতেছে যে স্টার্টটা দেওয়ার মতো, কিন্তু ওই চেষ্টা উনি সফল হতে পারছিল না। হয়রান হয়ে উনি কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিল। তো বিশ্রাম নিতে গিয়ে ওনারও চোখ লেগে আসে। তো এই সময় তাদের দূর থেকে একটা কান্নার শব্দ ভেসে আসতে থাকে। তখন ফারুক ভাই চিন্তা করে, এত রাতে কে কান্না করে? তাদের নৌকার কেউ কান্না করে নাকি? তো ফারুক ভাই খেয়াল করে দেখে যে তাদের নৌকার কেউ কান্না করে না। তো এর মধ্যে কান্নাটা থেমে গেলে ফারুক ভাই ভাবে যে এটা হয়তো ভুল শুনছে, বাতাসে বা শব্দে এরকম। তো উনি আবার একটু চোখটা বন্ধ করে বসে থাকে। এর মাঝে আবার সেই করুণ কণ্ঠে কান্না ভেসে আসলে ফারুক ভাই কী করবে বুঝতে পারে না। সঙ্গে সঙ্গে তার মনে পড়ে যে এই কান্নাটা উনি কঙ্গোতে শুনছে, সেই ঘন জঙ্গলের মাঝে। হঠাৎ করে দেখে যে তাদের নৌকার মাস্তুলে দাঁড়িয়ে আছে একজন সৈনিক। তার সমস্ত বুকে গুলি ঝাঁঝরা হয়ে গেছে, রক্ত পড়তেছে। সেই সৈনিকটা আবারও বলে, মাস্তুলে দাঁড়িয়ে সারেং, দূর আকাশে কালো মেঘ, গুরুম গুরুম শব্দ। সাগরের দূর সীমানায় জাহাজের মিছিল ধেয়ে আসে, ওখানেই আছে গহীন জলের সারেং, দামামা বাজিয়ে গায় মৃত্যুর গান। এটা শুনে ফারুক ভাইয়ের আত্মা শুকিয়ে যায়। উনি জানে এ ঘটনা তার সঙ্গে আগেও ঘটেছে। এটা বলতে বলতে দাঁড়ানো অবস্থা থেকে ঠাস করে সেই সৈনিকের, যার বুকে ঝাঁঝরা করা গুলি, সাগরের পানিতে পড়ে যায়। দূরে কেমন জানি ঢোলের শব্দ হতে থাকে, ধুমধুম ধুমধুম এরকম শব্দ থাকে। আকাশ চমকায় বৃষ্টিতে, মেঘের গর্জন হয় গুরুম গুরুম, টিপ 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 বৃষ্টি পড়তে থাকে। সমস্ত কিছু মিলে ফারুক ভাই কেমন যেন ভয়ে কুঁকড়ে যায়। সমস্ত পরিবেশ তার চোখের সামনে ভেসে ওঠে। আগে তার সঙ্গে কি হয়েছে ফারুক ভাই কি করবে বুঝতে পারে না। দূরে একটা জাহাজ ভেসে আসে। সেই জাহাজের মাস্তুলে একটা লাল হারিকেন, যে হারিকেনের আলো স্বাভাবিক আলো না, টকটকে লাল। এই আলো দেখে আহমেদ ফারুক ভাইয়ের বুক শুকিয়ে যায়, প্রচণ্ড পিপাসা পায়। উনি চেষ্টা করে
সবাইকে ডাকতে, কিন্তু ডাকতে পারে না। কোনো একটা শক্তি তাকে সিট থেকে উঠিয়ে নিয়ে আসে তাদের নৌকার মাস্তুলে। দেখে নাবিকের মতো কেউ দূরে একজন দাঁড়িয়ে আছে সেই জাহাজে। কণ্ঠ ভেসে আসে, ও নাবিক, এই যে সামনে পাইছো তো, ওরে উঠায় নাও। অনেকগুলি কণ্ঠ ভেসে আসে, আমাদের সারেং, সারেং যা বলবে তাই হবে। জাহাজটা ধীরে ধীরে ভেসে আসে তাদের নৌকার সঙ্গে এবং এসে নৌকা একটা ধাক্কা খায়। সমস্ত নৌকা তাদের বেশ জোরে কেঁপে ওঠে, কিন্তু এতেও নৌকায় থাকা অন্যান্য লোকদের কারো ঘুম ভাঙে না। উনি দেখে সেই জাহাজের মাস্তুলে অনেকগুলা লোক দাঁড়িয়ে আছে গোল হয়ে। প্রত্যেকের পরনে স্বাভাবিক জামা কাপড় না, অনেক পুরাতন বইয়ের ইতিহাসের মতো পোশাক আশাক পরা সৈনিক, সবার সঙ্গে তরোয়াল। হঠাৎ করে সামনে থেকে লোকগুলো সরে যেতে থাকে। ফারুক ভাই দেখে এটা একটা কফিন। কফিনের নিচে একটা লাশ, সমস্ত লাশটা দড়ি দিয়ে বাঁধা এবং খুব ভারী ভারী ওজনের কিছু পাথর রাখা। লাশটাকে সেই কফিনে রাখা হয়। লাশের ভেতর সেই কফিনের ভেতর সেই ভারী ভারী পাথরগুলি দেয়া হয়। পাথরগুলি দিয়ে কফিনের ঢাকনাটা দিয়ে ঢেকে সব বড় বড় পেরেক দিয়ে সেই কফিনটা ঢাকা হয়, মানে পেরেক দিয়ে কফিনটা আটকানো হয় এবং কফিনটি দড়ি দিয়ে বাঁধা হয়। এটা দেখতে দেখতে চারপাশে অনেকগুলি জাহাজ ভেসে আসে। সারেং, আমরা কি করব এখন? এমন একটা জোরালো কণ্ঠ ভেসে আসে। সারেং বলে, কফিনগুলো ফেলে দাও। ফারুক ভাইয়ের চোখের সামনে শয়ে শয়ে কফিন তাদের নৌকার আশেপাশে সমুদ্রে ফেলা হয়। প্রত্যেকটা কফিন পড়ে পানিতে তলিয়ে যায় এবং বুড়বুড় বুড়বুড় এরকম পানি ছেড়ে আবার ভেসে ওঠে। আস্তে আস্তে কফিনগুলো ডুবে যেতে থাকে। একটা কফিন ভেসে এসে বাড়ি খায় তার নৌকার সঙ্গে। এটা সেই কফিনটা যে লাশটাকে একটা দড়ি দিয়ে বাঁধা হয় এবং কফিনের ভেতর ওজন করে রাখা হয়, মানে কফিনের ভেতর খুব ভারী ভারী পাথর দেয়া হয়। ফারুক ভাই নিজের অনিচ্ছা সত্ত্বেও হেলে দুলে এক পা দুই পা করে একদম তাদের নৌকার, মাছ ধরা নৌকার পাশে গিয়ে দাঁড়ায়। উনি দেখতে পারে একটা কফিন তার নৌকা ঘেঁষে দাঁড়িয়ে আছে, সমুদ্রের পানির তালে তালে ঢেউ খাচ্ছে। হঠাৎ করে কফিনে লাগানো পেরেকগুলো উঠে আসে, দড়িগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যায়। কফিনের ঢাকনাটা একাই পড়ে যায়। কি করবে বুঝতে পারে না। হঠাৎ করে সেই দড়িতে বাঁধা লাশটা কেমন যেন শোয়া অবস্থা থেকে সরাসরি দাঁড়িয়ে যায়। বিকট জোরে একটা চিৎকার করে বলে, আমি আসছি তোর জন্যে। আমার শরীরকে পাঠানো হয়েছে, শরীর আসছে। পিচাস তোর জন্যে, পিচাস। এটা বলেই লাশটা থুথু দিয়ে মানে থুথু দেয় ফারুক আহমেদ ভাইয়ের গায়ে। থুথুটা দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হচ্ছিল দুর্গন্ধ, আগুন, মানে এত উত্তাপ, এত দুর্গন্ধ ফারুক ভাইয়ের, যা কিনা উনি সহ্য করতে পারে না এই দুর্গন্ধে। হঠাৎ করে ফারুক ভাই চিৎকার দিয়ে ওঠে, সরে যা শয়তান, চিৎকার দিয়ে ওঠে। তার চিৎকারে তার পেছনে যে অন্যান্য লোকজনরা ছিল তারা সজাগ হয়ে যায়। তারা দেখে ফারুক ভাই একদম নৌকার কিনারায় দাঁড়িয়ে আছে, যে কোনো মুহূর্তে পড়ে যাবে। দৌড়ে এসে তারা ফারুক ভাইকে ধরে এবং তারাও মানে বুঝে চারপাশে এত প্রচণ্ড দুর্গন্ধ, তাদের বমি হয়ে যায় দুর্গন্ধে।
দেখে ফারুক ভাইয়ের শরীরে কালো রক্ত, পচা রক্ত মিশে আছে তার পায়ের দিকে। ফারুক ভাইকে জিজ্ঞেস করলে ফারুক ভাই বলতে পারে না, শুধু বলে পিচাস পিচাস। তারা সঙ্গে সঙ্গে পানি দিয়ে ফারুক ভাইয়ের পায়ের সেই দুর্গন্ধ কালো রক্তটা মুছে দেয়। শেষবারের মতো মাঝি চেষ্টা করে ইঞ্জিনটা স্টার্ট দেওয়ার জন্য এবং ইঞ্জিনটা স্টার্ট নেয়। তারা তাদের নির্দিষ্ট জায়গা থেকে অনেকটা দূর ভেসে গিয়েছিল। সারা রাত বেয়ে তারা তাদের বাড়িতে, তারা তাদের ঠিকানায় আসে। অনেক চিন্তা করে তার আত্মীয় পরিজনরা। যখন আসার কথা তারও অনেক 3-4 ঘন্টা পরে তারা আসে। ফারুক ভাইয়ের গায়ে তখন প্রচণ্ড জ্বর, কি করবে বুঝতে পারে না। সেই জ্বর নিয়ে তারা ঢাকায় ফিরে, ঢাকা থেকে তাদের গ্রামে যায়। ফারুক ভাই তার আম্মুকে সব ঘটনা বলে। তার আম্মু কী করবে বুঝতে পারে না। দিন দিন ফারুক ভাইয়ের শরীর খারাপ হচ্ছিল, ফারুক ভাইয়ের জ্বর হচ্ছিল, বমি হচ্ছিল, কিছু খেতে পারছিল না। তার কাছে মনে হচ্ছিল কি যেন একটা প্রচণ্ড দুর্গন্ধ, চারপাশে কালো কালো রক্ত দেখতে পেত। পানি খেতে গেলে রক্ত, খাবার খেতে গেলে সেই পচা দূষিত রক্ত। এর মধ্যে ফারুক ভাইয়ের আত্মীয় স্বজন সবাই মিলে একজন হুজুরের খোঁজ পায়। হুজুরের একজন, সেই হুজুরের নাম থেকে বাদশাহ হুজুর। হুজুর একদিন আসে, বাসায় এসে উনি চিন্তা করে যে ঘরে ঢুকে ফারুক ভাইকে দেখবে, কিন্তু উনি কেন জানি ঘরে ঢুকে না। ঘরে না ঢুকে বলে যে ফারুক ভাইকে বলে বাইরে নিয়ে আসতে। উনি ফারুক ভাইকে এক নজর দেখে উনি ঘর থেকে বের হয়ে যায়, মানে সে উঠোন থেকে বের হয়ে যায়, বলে যে ফারুককে এই ঘরে রাখেন না, অন্য একটা ঘরে রাখেন, আমি পরে আসব। তো এইটা বলে সেদিনকার মতো সেই হুজুর চলে যায়। হুজুর চলে গেলে 2-3 দিন পর আসে। আসার পর বলে যে আপনার ছেলেকে তো কালো জাদু করা হয়েছে। এটা শুনে ফারুক ভাইয়ের আম্মা অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়। কালো জাদু করা হয়েছে? হুজুর বলে আপনাদের গ্রামেরই কেউ কালো জাদু করেছে, যে আপনাদের বাড়ির আশেপাশেই থাকে। তখন আন্টি বুঝে যায় যে কি সমস্যা হয়েছে, ওই ফারুক ভাইয়ের স্ত্রীও বুঝে যায় কি সমস্যা হয়েছে। তো সেদিন বাদশাহ হুজুর করেন কি, ফারুক ভাইয়ের ঘরে যায়। ফারুক ভাইয়ের ঘরে যাওয়ার পর ঘরের যে খাটিয়া থাকে, খাটিয়ার মাথার অংশের একটা কাঠ, ওই কাঠটা বলে কাটো। তো এলাকার মানুষদের কাঠটা কাটা হয়। কাটার পর দেখে যে কাঠের ভিতর তাবিজ, যে এই তো কাঠের ভিতর তাবিজ, এটা কীভাবে সম্ভব, এভাবে আসলো কীভাবে? হুজুর বলে অনেক কিছুই সম্ভব। তো পুরো ঘর থেকে প্রায় 30-32টার মতো তাবিজ বের করা হয়। ঘরের যে মেঝে ওখানে খোঁড়া হয়, খোঁড়ার পর ওখানে দেখে এক পোটলা তাবিজ। হুজুর সেদিনকার মতো সেই তাবিজগুলা একটা কাপড়ে বাঁধে, কাপড়ে বাঁধার পর কিছু একটা নিয়ম পালন করে এবং আগুনে পুড়ে ফেলে। হুজুর বলে এটা শুরু, আরও অনেক কিছু আছে, অনেক সাবধানতার মধ্যে দিয়ে যাইতে হবে, অনেক কাজ করতে হবে। আপনার ছেলেকে সাবধানে রাখেন, ওই ঘরে রাখেন না, অন্য একটা ঘরে রাখেন। তো হুজুর সেদিনকার মতো কিছু কাজ করে দিয়ে যায়, পানি পড়া দিয়ে যায় এবং কিছু আমল তাকে করতে বলে। তো এটা বলে সেদিন যায়। সেদিন যাওয়ার পর কয়েকটা দিন যায়, এর মাঝে কিছুটা বেটার ফিল করে হচ্ছে আহমেদ ফারুক ভাই। এর মাঝে আহমেদ ফারুক ভাই ভয় পেতে থাকে। হঠাৎ তার কাছে মনে হয় তাদের ঘরের বাইরে সেই লাশটা, যে লাশটা উনি সাগরে দেখছিল কফিনের মধ্যে। সে বলে, আরে তোর হুজুর আমারে কিছুই করতে পারবো না, এখন তো লাগছি তোর পিছনে, আমি তোর জান কবজ করেই যাব। এটা শুনে ফারুক ভাই ভয় চিৎকার করে ওঠে। ফারুক ভাই তারা ওই স্ত্রীকে বলে যে দেখো বাইরে একটা লাশ আইছে, এই লাশটা আমারে নিতে চায়, এটা একটা পিচাস। ফারুক ভাইয়ের স্ত্রী বলে যে না, ভয় পায়ও না, বাইরে কেউ নাই। উনি বাইরে ওনার শাশুড়ি এবং অনেকে চিৎকার করে ডেকে বলে যে বাইরে কে, আপনার ছেলেকে নিয়ে যেতে চাচ্ছে। তো ওরা বাইরে বের হয়, বাইরে কেউ কিছু পায় না। আন্টি ঘরে এসে আবার দোয়া দুরুদ পরে ফারুক ভাইকে ফু দেয়, পানি খাওয়ায়। সেদিনকার রাতের মতো ঘুমায়। তো ঘুমাইলে এরকম আবারও শরীর খারাপ করতে থাকে। ফারুক ভাই
বলে যে আমি এই ঘরে থাকবো না, আমি আমার আগের ঘরে যাব। তখন কেউ তার আগের ঘরে যাইতে দিতে চায় না। সেদিন রাতে ফারুক ভাই ঘুমিয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়। হঠাৎ করে ফারুক ভাইয়ের স্ত্রীর ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখে ফারুক ভাই তাদের অন্য একটা রুমের বিছানায় নাই, দরজা খোলা, ফারুক ভাই ঘরে নাই। উনি ডাকে কোনো সাড়া দেয় না ফারুক ভাই। পরে উনি ঘর থেকে বের হয়, ফারুক ভাইয়ের আম্মাকে ডাকে যে আপনার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এমন সময় ঘাড় ঘুরে পিছে তাকিয়ে দেখে যে তাদের যে ঘর ছিল, আগের ঘর, সেই ঘরে দরজা খোলা, মাটির ঘর। তো ফারুক ভাই ফারুক ভাইয়ের স্ত্রী সেই ঘরে যায়। ঘরে গিয়ে দেখে ফারুক ভাই নিজে কোদাল দিয়ে তাদের ঘরের মাঝে একটা কবর খুঁড়ে সেই কবরের মাঝে শুয়ে আছে ফারুক ভাই। তার চোখ দুটি বড় লাল টকটকে হয়ে আছে। এটা দেখে ফারুক ভাইয়ের স্ত্রী ভয়ে এত জোরে চিৎকার দেয় যে তার পরিবার সহ আশেপাশে সব মানুষ জেগে যায়। তার স্ত্রী সেন্সলেস হয়ে পড়ে যায়। ফারুক ভাইয়ের আম্মু, ফারুক ভাইয়ের অন্যান্য আত্মীয় স্বজন এসে দেখে ফারুক ভাই কবরে শুয়ে আছে, চোখ লাল টকটক, বড় বড় করে তাকিয়ে আছে কার দিকে যেন, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। সঙ্গে সঙ্গে তার আত্মীয় স্বজন লাফ দিয়ে সেই কবরে নামে ফারুক ভাইকে কবর থেকে ওঠায়। সেই রাতেই হুজুরকে খবর পাঠানো হয়। হুজুর বলে আমি রাতে যাব না, পরে যাব। হুজুর পরের দিন বিকেলে আসে। বিকেলে আসার পর বলল যে আমি তো বলেছিলাম তাকে যেন এই ঘরে না পাঠান, ওরে ধরে রাখেন, বেঁধে রাখেন। সেদিন বিকেলে হুজুর চলে যায়, বলে আমি আজকে রাতে আসব। হুজুর রাতে আসতে থাকে, অনেকটা কিছুটা দূরে থেকে হুজুর সেই তাদের গ্রামটা, সেই রাস্তা যে রাস্তায় যে রাস্তায় ফারুক আহমেদ ভাই উল্টাপাল্টা জিনিস দেখেছিল, ভয় পেয়েছিল, এই রাস্তা দিয়ে আসতে হয়। ঠিক সেই গর্তটার ওইখানে যখন হুজুর আসে, হুজুরের সামনে সেই লাশটা দাঁড়ায়, সমস্ত শরীরে দড়ি বাঁধা, লাশের চোখ নেই। হুজুরকে বলে তুই আমারে আটকাবি, পারবি? ওরে খাবো, এরপর তোরেও খাবো, কই যাবি? হুজুর বলে আমারে খাবি? আচ্ছা খাইস, দেখা যাবে নি। তুই এই পোলারে কেন ধরছস? আমি তো ধরি নাই, আমারে বাধ্য করছে, আর যখন ধরছি তখন নিয়েই যাব। কয় তুই কেমনে নিয়ে যাবি, দেখা যাবে। এটা শুনে সেই দড়ি বাঁধা লাশটা উচ্চস্বরে হাসতে থাকে, প্রচণ্ড দুর্গন্ধ। হুজুর রেগে যায়, তুই যদি আমার সামনে থেকে না যাস তোকে আমি আগুনে পোড়ায় ফেলব। হাসতে হাসতে সামনে থাকা অবয়বটা সরে যায়। হুজুর আবার যেতে থাকে, পেছন থেকে ডাকে হুজুরের নাম ধরে, তোরও দিন শেষ, তোর দিন শেষ, এরপরে তোর পালা। হুজুর পেছনে তাকায় না, দোয়া দুরুদ পড়তে পড়তে যেতে থাকে। হঠাৎ করে চারপাশটা কেমন যেন অন্ধকার হয়ে যায়, ভয়ালু হয়ে যায়। চারপাশটা একটা বিকট গুমোট পচা গন্ধ। হুজুর ডাকে, ফারুক ভাইকে ডাকে, কোনো সারা শব্দ নাই। ওর ঘর থেকে তার আম্মু বের হয়ে হুজুরকে বলে, হুজুর আজকে আপনার চলে যান, ওর শরীর আজকে ভালো, তো আজকে কিছু করতে হবে না, কালকে আইসেন। তো হুজুর বলে এইবার তোরা আমি একটা চটকা নামাইরা ফালাই দিব। ফারুকের আম্মু বলে, হুজুর আপনি কি আমার সঙ্গে বেয়াদবি করতেছেন? হুজুর বলে, তুই বেয়াদবির কি দেখছস, তোরে আমি এখন পোড়ায় ফেলব। এর মধ্যে অন্য পাশ থেকে ফারুক ভাইয়ের আরেকজন আম্মু বলে, হুজুর আপনি ঘরে আসেন, আপনি জন্য অপেক্ষা করতেছি, ফারুকের শরীর তো খারাপ করছে। ফারুক ভাইয়ের আম্মা দেখে তিনি অপর পাশে দাঁড়িয়ে আছে, হুজুর এক পাশে, ফারুক ভাইয়ের আম্মু আরেক পাশে। হুজুর মাটি থেকে নিচে থেকে কিছুটা ধুলা হাতে নেয় এবং সেই ধুলাটা ফারুক ভাইয়ের
যে অন্য একটা আম্মুর অবয়ব থাকে তার গায়ে দিকে ছুঁড়ে দেয়। ছুঁড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আগুনের মতো একটা দলা পাকিয়ে সে অবয়বটা উধাও হয়ে যায়। ফারুক ভাইয়ের আম্মা এবার ভয় পেয়ে যায়। হুজুরকে বলে, হুজুর এটা কি? হুজুর বলে, ভয় পেন না, ঠিক হয়ে যাবে। হুজুর কোনো একটা দোয়া পড়ে ফারুক ভাইয়ের আম্মার গায়ে ফু দেয়। হুজুর বলে সেদিন রাতে যে আপনার ছেলেকে কালো জাদু করছে আপনার স্ত্রীর যে খালাতো ভাই, সে খুব ভয়ঙ্করভাবে। এটা একটু সময় লাগবে, তবে ফারুককে খুব সাবধানে রাখতে হবে। সেদিন রাতে হুজুর বলে, আজকে ফারুকের ঘরে চলেন। সেই কবরটা তখনও খোঁড়া ছিল। হুজুর বলে, কবর খোঁড়া থাক। হুজুর কয়েকজন জোয়ান ছেলেকে ডাক দেয়, তোমরা এখানে বসো। ফারুক ভাইকে সেই কবরে শোয়ানো হয়। ফারুক ভাইয়ের কোনো সেন্স নাই। হুজুর কিছু সূরা পড়ে, অনেক জোরে জোরে এত সুন্দরভাবে তেলাওয়াত করে ওখানে পানি ছিটা দিতে থাকে। অনেকক্ষণ যাওয়ার পর চিৎকার করে ফারুক ভাই বলে, আমারে ছাইরা দে, পানি দিস না, আমি পুইরা যাইতেছি, আমার শরীরে আগুন ধরে যাইতেছে। হুজুর বলে, তোরে তো মাইরা ফেলবো, তোরে ভালো করে বলছিলাম তুই যাস নাই কেন? তখন বলে, আমি তো বাধ্য হয়ে আইছি, আমি কেমনে যাব? ওই তুই কি বাধ্য হইছস? তখন বলে, ওই তার কাজিনের খালাতো ভাইয়ের নাম ধরে বলে যে এই লোক এত টাকার বিনিময়ে এই কবিরাজের কাছে গেছে এবং ওই কবিরাজ আমার সন্তানদের আটকায় আমার এই বাধ্য করছে। আমার সন্তানদের ছাড়াই দে, তাইলে আমি এর ছাইড়ে দিব। হুজুর বলে, ছাড়াইতে পারবো কিনা আমি জানি না, তবে চেষ্টা করব। এই পিচাসটা বা জিন হুজুরকে সেই ঠিকানা দেয় কবিরাজের, এবং কবিরাজ সহ সেই কবিরাজ হুজুর সহ বেশ মানে সেদিন রাতে আবার তখন ফারুক ভাইকে কবর থেকে ওঠানো হয়, গোসল করানো হয় এবং কিছু নিয়মের মধ্যে দিয়ে আবারও অন্য একটা ঘরে নিয়ে যাওয়া হয় ফারুক ভাইকে। এবং পরের দিন সেই কবিরাজের বাসায় হুজুর যায়, ফারুক ভাইয়ের আত্মীয় স্বজন যায়। হুজুরকে দেখে কবিরাজ সেই ঘর থেকে পালিয়ে যায়। এরকম 2-3 দিন যায় কিন্তু পায় না, এখান দিয়ে ফারুক ভাইয়ের শরীর খারাপ করতে থাকে। তো একদিন রাতে হুজুর এবং অন্যান্য আত্মীয় স্বজনকে সেই কবিরাজকে ধরে। কবিরাজকে ধরার পরে হুজুর বলে যে, দেখো তুমি যা করছোই, আমি জানি টাকায় পড়ে করছো, তুমি এক কাজ করো, তুমি এই জাদুটা উঠায় নাও, ওর জিনের বাচ্চাদের ছেড়ে দাও, পিচাসের বাচ্চাদের ছেড়ে দাও। কবিরাজ বলে যে, না, আমি তো কথা দিয়ে ফেলছি, আমি অনেক কাজ করে ফেলছি, আমি তখন এটা ফেরত নিতে পারবো না। তখন হুজুর বলে যে, দেখো তুমি না করতে পারলে আমি ঠিকই করতে পারবো, সেক্ষেত্রে তোমার ক্ষতি হবে। আমার বলা দরকার ছিল, আমি বলছি, আর যদি তুমি রাজি না থাকো, হুজুর বলে 1 ঘন্টার মধ্যে তোমার এই সমস্যা আমি সমাধান করে ফেলবো, তোমার ক্ষতি হবে। আমি এতক্ষণ ভদ্র ভাষায় বলছি যেহেতু এই জিনের বাচ্চা তোমার কাছে বন্দি। ওর অনেকক্ষণ বোঝানোর পর প্রায় ডাবল টাকা দেওয়া হয় সেই কবিরাজকে। কবিরাজ শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু এখন এই বাচ্চাগুলো ছেড়ে দিলে সেই পিচাসটা কবিরাজকে মেরে ফেলত। তো হুজুর বাদশাহ হুজুর কোনো একটা আমল এবং আলোচনার মাধ্যমে সেই কবিরাজকে থেকে জিনের বাচ্চাগুলিকে ছেড়ে দেওয়া হয় এবং সেই জিনটাকেও বোঝানো হয় যে কবিরাজ বাধ্য হয়ে করছে, তুমি কবিরাজের ক্ষতি করো না। জিনটা বলে, ঠিক আছে, ওরা আমি প্রাণে মারব না। অনেকগুলা রিচুয়াল করে, অনেকগুলা পদ্ধতি অবলম্বন করে, সূরা অনেক কিছুর মাধ্যমে একটা পর্যায়ে গিয়ে তারা সক্ষম হয় এই কালো জাদুটা কাটানোর জন্য। কালো জাদু কাটানোর কিছুদিন পর ধীরে ধীরে ফারুক ভাই সুস্থ হতে থাকে, কিন্তু হঠাৎ এক রাতে সেই কবিরাজ অসুস্থ হয়ে যায়, প্যারালাইজড হয়ে যায়। ধীরে ধীরে কবিরাজও সুস্থ হয়ে যায়, কিন্তু কবিরাজের মুখটা একদিকে বাঁকানো থাকে। এরপর অনেক ট্রিটমেন্টের পর হুজুরও চেষ্টা করেন, বাদশাহ হুজুর অনেক নতুন নিয়ম দেখিয়ে দেয়, সূরা কালামের কথা বলে দেয়, 5 ওয়াক্ত নামাজের কথা বলে দেয়, এবং বাদশাহ হুজুর শেষ পর্যন্ত তারা সবাই মিলে আত্মীয় স্বজন
পাড়া প্রতিবেশী বা হুজুর, নিয়মকানুন, সূরা কালাম, নামাজ সব কিছুর মাধ্যমে আহমেদ ফারুক ভাই সুস্থ হয়ে ওঠে। এবং এই কালো জাদুটা এত ভয়ঙ্কর যা কিনা একটা মানুষকে ধীরে 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 একদম মৃত্যু পর্যন্ত নিয়ে যায়। কালো জাদু কখনোই মানুষের ভালো কিছু বয়ে নিয়ে আসে না। তো এই ছিল আহমেদ ফারুক ভাইয়ের ঘটনার জন্য আহমেদ ফারুক ভাইকে অসংখ্য ধন্যবাদ। এবং প্রিয় শ্রোতামণ্ডলী, আপনারা যারা আমাদের সঙ্গে আছেন সবাইকে আবারও ঈদ মোবারক এবং আন্তরিকভাবে শুভেচ্ছা। আমাদের সঙ্গে আছেন জেনে আমরা খুবই আনন্দিত এবং খুশি। আমরা আপনাদের জন্য গর্ববোধ করি। আমরা চাই আপনারা আপনার প্রিয়জনদের মাঝে আমাদের চ্যানেলটি পৌঁছে দিন। STS স্টোরি টেলিং বাই শাওন বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। আবারও সুপ্রিয় শ্রোতামণ্ডলী, সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।